হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমি মনোজ দন্তু ভাই, আরেকটা নতুন ক্লাসে তোমাদের সব্বাইকে স্বাগত। তো দেখো, আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আমরা প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন নিয়ে আসছিলাম এবং সেখান থেকে আমরা উত্তর দেখে নিচ্ছিলাম। এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষা, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখো। আগে আমি একটা ক্লাস অলরেডি এখানে আপলোড করেছি। এটা সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস। তো এটাও তোমরা দেখো, এটাতেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি এবং এগুলো কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, যে ডিটারমাইন দ্য রেশিও অফ ওয়েট অফ কপার ইন অটো ট্রান্সফর্মার অ্যান্ড এ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, যখন ট্রান্সফরমেশন রেশিও কত হবে? 3। তাহলে ট্রান্সফরমেশন রেশিওটাকে আমরা এ দ্বারা ডিনোট করি, অনেক বইয়ে কে দ্বারা ডিনোট করা হয়। তো এটাকে আমরা এখানে বলে দিয়েছি ট্রান্সফরমেশন রেশিও কত, 3 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশন রেশিও দেখো বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেখা থাকে। কোথাও থাকে যে ট্রান্সফরমেশন রেশিও এ ইজ ইকাল টু V2/V1, N2/N1, E1 বা I1/I2। তো এটা কিন্তু ভ্যারি করে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট থাকে না ট্রান্সফরমেশন রেশিওটা। ঠিক আছে, তো চলো এখানে আমরা ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সারে চলে যাই। তো এখানে বলেছে যে রেশিওটা, কার রেশিও বলেছে? অটো ট্রান্সফরমার ওয়েটটা কত হবে? ঠিক আছে, আমরা জানি যে অটো ট্রান্সফরমার আমাদের ওয়েটটা কম লাগবে কপারের, কারণ এখানে আমাদের সিঙ্গেল ওয়াইন্ডিং থাকে অটো ট্রান্সফরমারে, টু ওয়াইন্ডিং আমাদের দুটো ওয়াইন্ডিং থাকে, তাই এখানে কপারটা বেশি লাগবে। তো ফলে এখানে কতটা কপার সেভিং করব সেটা আমাকে দেখতে পাবো এখান থেকে, তাই তো? তাহলে এটা ফর্মুলা কী আছে? ডাব্লু মানে এখানে আমাদের কী আছে? ওয়েটের কথা বলেছে, ওয়েট, ডাব্লু মানে হচ্ছে ওয়েট। তাহলে ওয়েট হবে অটো বাই ওয়েট হবে টু ওয়াইন্ডিং। ঠিক আছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। তাহলে তো রেশিওটার একটা ফর্মুলা আছে, জাস্ট আমি ফর্মুলাটা এখানে নোট করছি। ফর্মুলাটা হচ্ছে তোমার 1-1/A। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো এর মান তো এখানে 3 বলে দিয়েছে, তাহলে মানটা এখানে আমরা পুট করব। তাহলে লিখব 1-1/3। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে এখানে কত হবে? 3টা নিচে আসবে আর ওপর হবে 3 - 1 ইজিক্যাল টু কত হবে? ওপরে হবে 2/3। ওকে, তাহলে আমাদের এখানে যে রেশিওটা হচ্ছে 2/3। তাহলে 2/3 কোথায় আছে দেখো? ডি, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে 1 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে 2/3, যেটা অপশান নাম্বার ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্যারেক্টারিস্টিক কোনটা নয় এখানে? তাহলে আমরা একটু দেখে নেবো কী কী অপশান আছে। অপশান আছে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ডাজ নট হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স। তো এটা তো হতে পারে না, এটা তো অবশ্যই হবে এটা। সেকেন্ড কী আছে? ইচ লাইন অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ এ ক্লোজড লুপ বাই ইটসেলফ। সিতে আছে কি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, মানে বিটাও হবে কিন্তু। ঠিক আছে, এখানে অপশান হবে কোনটা হবে না। তাহলে সিতে কি আছে? ম্যাগনেটিক ফ্লাক্স লাইন হ্যাভিং অপোজিট ডিরেকশন রিপেল ইচ আদার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এখানে হবে না, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর বাকিগুলো দেখো কিন্তু সব কিন্তু ম্যাগনেটিক সার্কিট মানে ফ্লাক্সের কিন্তু ক্যারেক্টারিস্টিকের মধ্যেই পড়ছে। ঠিক আছে, কিন্তু একমাত্র সিটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ছে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে? টু কয়েল হ্যাভিং সেলফ ইন্ডাকটেন্স অফ 5 হেনরি অ্যান্ড 4 হেনরি রেসপেক্টিভলি আর ম্যাগনেটিক্যালি coupled, the coefficient of coupling if the mutual inductance between the coil is 2.5 হেনরি। তাহলে এখানে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সের কোশ্চেন এটা। তাহলে দেখো যদি দুটো ইন্ডাকটেন্স থাকে L1 এবং L2, ঠিক আছে, এবং তাদের মধ্যে মিউচুয়ালি যে ইন্ডাকটেন্সটা হবে সেটা আমরা এম দ্বারা ডিনোট করবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে বলছে যে কোপিসেন্ট অফ কাপলিংটা কত হবে, মানে কে। তাহলে কে এর একটা ফর্মুলা, এখানে কোপিসেন্ট অফ কাপলিংটা বের করার একটা ফর্মুলা আছে, যেটা আমরা লিখি কে ইজ ইকাল টু এম মানে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বাই √L1 × L2। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল একটা ফর্মুলা। তাহলে চলো এম এর মানটা এখানে তো অলরেডি বলে দিয়েছি, এম এর মানটা কত দিয়েছে 2.5, তাহলে এটা হবে তোমার 2.5। নিচে কত হবে, নিচে হবে তোমার L1 এবং L2 কত 5 এবং 4, মানে 5 ইন্টু 4 হবে 5 ইন্টু 4। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এটা হবে 2.5 বাই রুট আন্ডার কত হবে 5 4 20। ওকে, তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এটা আমাদের আসবে k ইজ ইকাল টু তোমার হবে 0.56 এবং এর কোনো ইউনিট হবে না, কারণ এটা দুটোই হচ্ছে ইন্ডাকটেন্স, ওপরটাও তোমার হেনরি হবে, নিচেটাও হেনরি হবে, হেনরি হেনরি কেটে যাবে, তাহলে এটা কোনো ইউনিট হয় না। তাহলে কোএফিসিয়েন্ট কাপলিংটা কত হবে 0.56, মানে অপশন ডি, 3-এর অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কী বলেছে, এ সাইনোসয়েডাল কারেন্ট হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অফ 10 অ্যাম্পিয়ার ইফ দ্য সিগন্যাল ইজ হাফ রেকটিফায়ার। এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা বলেছে, হাফ রেকটিফায়ার বলতে হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা বলেছে, ইটস আরএমএস ভ্যালু উইল বি। তাহলে দেখো আমাদের এখানে আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমাদের আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু দুটোতেই আমরা বের করবো, এবং আমরা দেখে নেবো যে একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। দুটোর ক্ষেত্রে আমরা মানগুলো একটু দেখে নেবো। তাহলে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের যদিও মানটা বলেছে, কিন্তু আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও দেখে নেবো যেটা মানটা কত হয়। তাহলে আমরা জানি যে এক হচ্ছে তোমার আরএমএস ভ্যালু হয়, এক হচ্ছে অ্যাভারেজ ভ্যালু হয়। তাহলে আমরা আরএমএস ভ্যালুটাই আমরা দেখব। তাহলে আরএমএস ভ্যালুর ক্ষেত্রে কী হবে, তোমার আমরা জানি যে যদি এখানে একটা কারেন্টই দিই তাহলে আরএমএস কত হবে, IRMS ইজিক্যাল টু লিখবো Imax বাই √2। ওকে, Imax বাই √2 হবে। আর হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কী হবে, IRMSটা কী হবে, IRMS ইজিক্যাল টু হবে I ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম কারেন্টকে আমরা শুধুমাত্র 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। এখানে √2 দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, আর হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে IRMSটা কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু তো বলেছে 10 অ্যাম্পিয়ার, তাহলে 10/5, তাহলে ইজিক্যাল টু কত হবে, এটা হবে তোমার 2 হবে, এটা 2 তো এখানে দেওয়া হয়েছে, 2 হবে 2, তাহলে এখানে হয়ে যাবে তোমার 5 অ্যাম্পিয়ার। তাহলে আরএমএস ভ্যালুটা কত হবে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে 5 অ্যাম্পিয়ার কোথায় আছে, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। যদি তোমাকে এটা বলতো ফুল ওয়েভ রেকটিফায়ার তাহলে এটা √2 দিয়ে, মানে 10কে √2 দিয়ে ভাগ করতাম। তাহলে 10কে √2 দিয়ে ভাগ করলে এখানে কত হয় 7.75, তাই না, 7.75 হয়, 7.07 হয়, 7.07 হবে। ঠিক আছে, তো চলো এটা তো আমাদের চাইনি, আমাদের চেয়েছে হাফ ওয়েভের ক্ষেত্রে কত হবে, তাহলে এটা অপশন হচ্ছে তোমার সিটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 5 অ্যাম্পিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ইম্পালস রেসপন্স অফ অ্যান আরএল সার্কিট ইজ। তাহলে আরএল সার্কিটে আমাদের ইম্পালস রেসপন্সটা কত হচ্ছে, তাহলে এটা হবে তোমার অপশন সি। অপশন সিতে কী বলছে, ডিকেইং এক্সপোনেনশিয়াল ফাংশন। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে রেসিপ্রোসিটি থিওরেম ক্যান নট বি অ্যাপ্লাইড টু দ্য সার্কিট হ্যাভিং। তাহলে 6-এর আমার এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের সব নেটওয়ার্ক থিওরেমের সব কোশ্চেন এগুলো। তো রেসিপ্রোসিটি থিওরেমটা যেটা রয়েছে সেটা রাইট অ্যান্সারটা কোনটা হবে, অপশন বি। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কী বলেছে, উইথ রেফারেন্স টু দ্য এরর অ্যানালাইসিস অফ দ্য কন্ট্রোল সিস্টেমস দ্য টার্ম অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট স্ট্যান্ড ফর। তাহলে 7-এর রাইট অ্যান্সার হবে অপশন সি, প্যারাবোলিক এরর কনস্ট্যান্ট। প্যারাবোলিক এরর কনস্ট্যান্ট, এটা আমাদের মেজারমেন্টের কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিফেক্ট ইজ মোস্ট লাইকলি টু কজ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর টু রান স্লোয়ার দ্যান নর্মাল। ঠিক আছে, তাহলে আমাদের কোন কন্ডিশনে বা কোন ডিফেক্টের জন্য আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা স্লোয়ার হয়ে যাবে, মানে স্লো হয়ে যাবে রানিংয়ের ক্ষেত্রে। তাহলে এটা দেখো এখানে ইমপ্রপার ফিউজ বা শর্টেড রানিং ওয়াইন্ডিং, ওপেন সার্কিট ওয়াইন্ডিং, এগুলো কোনোটাই হবে না, অপশন ডিটা হবে তোমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, রম বেয়ারিং। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমাদের
আর কি কি কারণের জন্য হতে পারে এটার জন্য, মানে স্লোয়ার হয়ে যাবে আর কি কারণের জন্য হতে পারে? তাহলে দেখো, আমাদের মেশিনের ইনক্রিজ লোডটা যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাদের মোটরটা স্লো হয়ে যেতে পারে। আমাদের লো সাপ্লাই ভোল্টেজের জন্য আমাদের হতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন অ্যাপ্লিকেশন অফ এ ক্রিস্টাল ডায়োড? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে এ রেকটিফায়ার। ঠিক আছে, এ রেকটিফায়ার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য অ্যাকর্ডিং অ্যাঙ্গেল ফর এলিমিনেটিং, সরি এটা অ্যাকর্ডিং না, এটা কর্ডিং অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, সরি এটা হচ্ছে তোমার 3 ফেজ ইন্ডাকশন মোটরের কোশ্চেন। কর্ডিং অ্যাঙ্গেলটা বলেছে, সরি এটা ইন্ডাকশন মোটরের কোশ্চেন নয়, এটা হচ্ছে আমাদের অল্টারনেটরের কোশ্চেন। তাহলে এটা হচ্ছে কর্ডিং অ্যাঙ্গেল হবে। কর্ডিং অ্যাঙ্গেল ফর এলিমিনেটিং ফিফথ হারমোনিক শুড বি। আমরা জাস্ট প্রথম ক্লাসটা আমাদের যেটা হয়েছে সেখানে কিন্তু এই কোশ্চেন আমরা সেম পেয়েছিলাম। আমরা বলেছিলাম যে কর্ডিং অ্যাঙ্গেলটা কী হয়, কস আলফা বাই 2 ফর্মুলা কর্ডিং অ্যাঙ্গেল, এখানে আলফাটাকে আমরা কর্ডিং অ্যাঙ্গেল বলছি। ঠিক আছে, তাহলে এখানে কর্ডিং অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয় ফিফথ হারমোনিক্সের জন্য? তাহলে আলফাটার মান ফুল পিচে কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু যেহেতু ফিফথ হারমোনিক্স বলেছে তাই 5 দিয়ে এটা ভাগ করবো, তাহলে কর্ডিং অ্যাঙ্গেলটা কত হবে, 180কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হবে 5 3 15 5 6 30 36 ডিগ্রি, 36 ডিগ্রি আনফর্চুনেটলি এখানে কোথাও নেই। ঠিক আছে, চলো এটা অপশান ই করে দিই। অপশান ই, এটা হবে তোমার কত, 36 ডিগ্রি। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে 36 ডিগ্রি। ওকে, তাহলে ফিফথ হারমোনিক্সের জন্য আমরা কী করবো, 180কে 5 দিয়ে ভাগ করবো। যদি আমাদের সেভেন্থ হারমোনিক্স বলতো তাহলে আমরা কী করতাম, 180কে 7 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কর্ডিং অ্যাঙ্গেল, যেটাকে আমরা আলফা দ্বারা ইউনিট করে থাকি। চলো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যাজ পার আই রুলস দ্য নর্মাল ভোল্টেজ মাস্ট বি উইদিন দ্য ড্যাশ রেঞ্জ ইফ দ্য নর্মাল ভোল্টেজ ইজ 240। তাহলে দেখো, আমাদের যদি তোমার নর্মাল ভোল্টেজটা কত হবে আই রুলস অনুযায়ী, নর্মাল ভোল্টেজ বলতে আমাদের লো থেকে মিডিয়াম, লো আর মিডিয়ামের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ লেভেলটা হয় +/6%। ঠিক আছে, তাহলে নর্মাল ভোল্টেজটা কত বলেছে, 240 ভোল্ট। তাহলে 240 ভোল্টের 6% কত হবে, সেই 6%টা 240 থেকে প্লাসও হতে পারে বা 240 থেকে মাইনাসও হতে পারে। ঠিক আছে, তাহলে যদি আমরা 6%টা দেখি নর্মাল ভোল্টেজ বা লো বা মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে, তাহলে সেই 6% অনুযায়ী এটার রেঞ্জ হতে পারে তোমার এখানে 228 থেকে 252 ভোল্টের মধ্যে। ঠিক আছে, যেহেতু +/6% বলেছে, যদি এটা হাই ভোল্টেজ বলতো, হায়ার ভোল্টেজের ক্ষেত্রে এইটারই মান হয়ে যেত তোমার 12.5%। ঠিক আছে, 12.5 তোমার, তাহলে যে নর্মাল ভোল্টেজ হতো তার সঙ্গে 12.5টা প্লাস মাইনাসও হতো। ঠিক আছে, এগুলো প্লাস মাইনাস হয়। তাহলে এটা যেহেতু 6% হয় তাই এটা আমাদের হবে 228 থেকে 252 ভোল্ট, যদি 240 নর্মাল ভোল্ট হয় তো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ ওন্ড 4 পোলস and is supplied from 50 Hz supply. Calculate the rotor speed if the slip is 4%. তাহলে ইন্ডাকশন মোটরের কোশ্চেন, এটা স্লিপ 4% বলে দিয়েছে। এখানে আমাদেরকে তোমার 50 Hz সাপ্লাই দিয়ে দিয়েছে, 4 পোল বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট কী বলেছে, রোটর স্পিড মানে এনআরটা বের করতে হবে। এনআরটাকে আমরা রোটর স্পিড বলি। তাহলে এনআর ইজিক্যালটা আমরা জানি এনএস মানে হচ্ছে সিঙ্কোনাস স্পিড, তারপরে হবে এনএস ইন্টু 1 - s। ঠিক আছে, 1 - s মানে এখানে স্লিপ। তাহলে দেখো আমাদের এখানে দুটো জিনিস বের করে নিতে হবে, স্লিপ না একটা জিনিসই বের করতে হবে, যেটা হচ্ছে এনএসটা দেওয়া নেই এখানে। স্লিপ তো অলরেডি বলেছে 4%। তাহলে আমাদের এনএস ইজিক্যালটা আমরা জানি এনএস ইজিক্যাল টু বা সিঙ্কোনাস স্পিড ইজিক্যালটা আমরা জানি 120f/p। 120f মানে এখানে ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে 50, আর পি মানে হচ্ছে পোল, নাম্বার অফ পোলটা এখানে বলে দিয়েছে 4 পোল, তাহলে 4 পোল। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 4 3 12, তাহলে হচ্ছে 3 5 15 মানে 1500 আরপিএম হবে তোমার এনএসটা হবে এখানে 1500 আরপিএম, মানে সিঙ্কোনাস স্পিডটা 1500 আরপিএম। তাহলে 1500 আরপিএম, তাহলে এখানে মানটা বসে দেখানো হবে তোমার 1500 আরপিএম
ইন্টু 1 মাইনাস এসটা হচ্ছে স্লিপ, পার্সেন্টেজ স্লিপটা, তাহলে 4% বলেছে, এটা বলবো 0.04। তাহলে ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করে দেখি তাহলে এনআরটা বেরোবে আমার এখানে, রোটর স্পিডটা বেরোবে এখানে 1440 আরপিএম, 1440 আরপিএম, আরপিএম। তাহলে কোথায় রয়েছে 1440 আরপিএম? এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে, ইফ two coil are magnetically coupled and if the entire flux produces by one coil is linked with another coil, the coefficient of coupling K will be। তাহলে এখানে কোপিসেন্ট অফ কাপলিং হবে 1 বা ইউনিটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে, এ 6 পোল 50 হার্জ 3 ফেজ ইন্ডাকশন মোটর হ্যাজ এ ফুল লোড স্পিড অফ 950 rpm, হোয়াট উইল বি দ্য স্পিড অ্যাট হাফ লোড? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেনও। তাহলে ইন্ডাকশন মোটরে দেখো আমাদের এখানে তোমার স্পিডটা দিয়ে দিয়েছে, এনআরটা দিয়ে দিয়েছে কত, 950 rpm। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু খাটতে হবে তোমাদেরকে। দেখো প্রথমে আমাকে এখানে এনএসটা বের করে নিতে হবে। এনএস মানে জাস্ট আগের কোশ্চেনটাতে আমরা দেখলাম, এনএস মানে হচ্ছে 120 f/p, তাহলে 120 f মানে 50 হার্জ এখানে দিয়ে দিয়েছে, পি মানে এখানে বলে দিয়েছে কত পোল, 6 পোল দিয়ে দিয়েছে, 6 তাহলে ভাগ করে দাও, তাহলে 6 দুগুণে মানে এখানে হচ্ছে তোমার দুগুণে মানে হচ্ছে এখানে তোমার 1000 আরপিএম হচ্ছে তোমার 1000 আরপিএম হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডটা আমরা এখানে পেয়ে গেছি। এবার দেখো আমাদের এখানে 1000 আরপিএম পেয়েছি। এবার আমাদের এখানে স্লিপটা একটু বের করে নাও। স্লিপ এখানে অলরেডি দেওয়া নেই এখানে স্লিপটা। তাহলে স্লিপ ইজিক্যালটা আমরা জানি যে এনএস মাইনাস এনআর মানে এখানে রোটর স্পিডের কথা বলেছে, এনএস মানে সিঙ্ক্রোনাস স্পিড, বাই এনএস ইন্টু 100%। যদি পার্সেন্টেজ স্লিপটা বের করতে চাই তাহলে এখানে দেখো আমাদের মানটা কত বসবে, আমাদের এখানে 1000, তো আমাদের এনএসটা পেরিয়েছে 1000, মাইনাস এনআরটা কত 950 বলে দিয়েছে এখানে, তাহলে 950 এনআরটা বাই হবে 1000, তাই না, বাই হবে 1000, এবং যদি এটা 100 করে দিই ইন্টু, তাহলে আমাদের এখানে পার্সেন্টেজে বেরিয়ে যাবে স্লিপটা। তাহলে এখানে ইন্টু 100 করে দিয়ে আমাদের পার্সেন্টেজ স্লিপটা কত হচ্ছে দেখো, এখানে পার্সেন্টেজ স্লিপ হবে এখানে তোমার, যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে এটা মান হবে 0.05। ঠিক আছে, তাহলে 0.05 আমাদের এখানে স্লিপটা পেয়ে গেলাম। এবারে দেখো আমাকে কোশ্চেন এখানে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে হোয়াট উইল বি দ্য স্পিড অ্যাট হাফ লোডের ক্ষেত্রে আমাদের স্পিডটা কত হবে। তাহলে আমাদের এখানে তো একটা এনআর তো দিয়েছে, কিন্তু আমাদের এনআর এটা 1, এনআর 2টা কত হবে, এটা তো ফুল লোডের ক্ষেত্রে আমাদের এনআরটা পেয়েছি এটা, তাই না। তাহলে হাফ লোডের ক্ষেত্রে আমাদের এনআরটা কত হবে, তাহলে নতুন যে এনআরটা আমরা পাবো হাফ লোডের ক্ষেত্রে এনআরটা, তাহলে এনআর হাফ লোড মানে কি, আমাদের এখানে যেটা পেয়েছি স্লিপটা কিন্তু এখানে হাফ হয়ে যাবে। স্লিপটা কত হবে, হাফ হয়ে যাবে। তাহলে হাফ লোডের ক্ষেত্রে স্লিপটা আমাদের এখানে হাফ হয়ে যাবে। তাহলে এনআরের ফর্মুলা কি, এনআরের ফর্মুলা হচ্ছে এনএস 1 মাইনাস এস। তাহলে দেখো এখানে আমাদের এনএসটা কত, এনএসটা তো অলরেডি আমাদের বেরিয়েছে 1000 আরপিএম, ওটা তো কোনো চেঞ্জ হবে না, এটা 1000 আরপিএমই থাকবে। 1 মাইনাস এসটা কি বলেছি, হাফ লোড হয়ে গেছে এখন, তাহলে হাফ লোডে কত হবে, এই যে স্লিপটা বেরিয়েছে সে স্লিপটার হাফ হয়ে যাবে। এখানে কত 0.05 আছে, সেটা এখন হাফ হয়ে গেলে কত হবে, 0.05-এর হাফ হচ্ছে 0.025 হয়ে যাবে, তাই না, 0.025 হাফ লোডের ক্ষেত্রে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে এটা হবে তোমার 975 আরপিএম। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার কত হবে, রাইট অ্যান্সার হবে যদি ফুল লোডে তোমার এনআরটা হয় 950, তাহলে হাফ লোডে এনআরটা কত হবে আমার 775। কীভাবে হলো, আমরা স্লিপটাকে হাফ করে দেবো এখানে। তো এটা খুব কেয়ারফুলি করবে, কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব সুন্দর কোশ্চেন এটা, ঠিক আছে, আর ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। চলো নেক্সট কোশ্চেনে যাবো। তাহলে হ্যাঁ এটা করে দিই, তাহলে এটা হচ্ছে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে যে দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ স্পট ওয়েল্ডিং মেশিন ইজ এক্সপেক্টেড টু বি অ্যারাউন্ড। তাহলে এটা স্পট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরটা হয়, সেই পাওয়ার ফ্যাক্টরটার মানটা কত হবে। ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান এখানে হবে তোমার 0.3 to 0.5 এবং অবশ্যই এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। ঠিক আছে, তাহলে দেখো এই স্পট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মানটা কত হয়, 0.3 থেকে 0.5 এবং সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। এবং এর ভোল্টেজ লেভেলটা কত হয়, ভোল্টেজ লেভেলটা হয় তোমার 8 ভোল্টের কাছাকাছি। ওকে,
কারেন্টটা কি হয়, কারেন্ট কিন্তু প্রচুর হাই থাকে এখানে, স্পট ওয়েল্ডিংয়ে কারেন্ট কিন্তু প্রচুর হাই হয়। এখানে হয় তোমার 5000 অ্যাম্পিয়ার, কত হয় 5000 অ্যাম্পিয়ার, এবং পাওয়ার ফ্যাক্টরটা তো আমি আগেই বললাম। তো এই হচ্ছে তোমার স্পট ওয়েল্ডিং। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন কেস অফ HVDC। এটা HB না, HV হবে, ঠিক আছে। চলো তাহলে এইটার রাইট অ্যান্সার কোনটা হবে? সোলোর রাইট অ্যান্সার হবে নাইদার চার্জিং কারেন্ট নর স্কিন ইফেক্ট। কারণ হাই ভোল্টেজের ক্ষেত্রে তোমার হাই ভোল্টেজ ডিসি, এটা বি নয়, ভি হবে। তাহলে হাই ভোল্টেজ ডিসি, এখানে ডিসি বলে দিয়েছে। ডিসির ক্ষেত্রে কী হয়, ডিসির ক্ষেত্রে আমাদের স্কিন ইফেক্টও থাকে না, আর সেখানে আমাদের কিন্তু কী হবে, চার্জিং কারেন্টের ব্যাপারটা থাকবে না। চার্জিং কারেন্ট কখন আসবে? চার্জিং কারেন্ট আসবে যখন আমার সার্কিটের মধ্যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স থাকবে। এবং ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স কোথায় থাকে? আমাদের এসি সার্কিটে থাকে। ডিসি সার্কিটে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ফর্ম হবে না। তাই যদি ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ফর্ম না হয়, তাহলে সেখানে কিন্তু চার্জিং কারেন্টের ব্যাপারটা আসবে না। আর তার সঙ্গে আমাদের স্কিন ইফেক্টটা শুধুমাত্র এসি কারেন্টেই হয়, মানে এসি সার্কিটেই হয়। ডিসি কারেন্টের সাথে কিন্তু আমাদের স্কিন ইফেক্টের ব্যাপারটা আসে না। স্কিন ইফেক্ট মানে আমাদের কন্ডাক্টরের ওপরিভাগ দিয়ে কি হয়, কারেন্ট ইলেকট্রন ফ্লো করে বা চার্জ ফ্লো করে সারফেসের ওপর দিয়ে, মিডিলে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করে না। এটাকে আমরা স্কিন ইফেক্ট বলি, এবং সেই ইফেক্টটা শুধুমাত্র এসিতে দেখা যায়, ডিসিতে দেখা যায় না। তো চলো, সোলোর রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে ইন এ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্য গ্রাফ অফ ফ্লাক্স ডেন্সিটি ভার্সেস ফিল্ড স্ট্রেংথ মানে এইচ। তাহলে এটা তোমার নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী হবে? তাহলে দেখো, আমরা জানি বিএইচ কার্ভে আমরা খুব ভালো করে দেখেছি, এই দিকটা বি কার্ভ, বি মানে হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এইচ মানে হচ্ছে ফিল্ড স্ট্রেংথের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে বিএইচ কার্ভের ক্ষেত্রে আমাদের কী হয়, যদি আমাদের নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কার্ভটা হবে, সেই কার্ভটা কিন্তু এরকম একটা হবে জাস্ট, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কার্ভ আসবে না, ঠিক আছে। একটা লম্বা লাইন দেখা যাবে, যেটা এয়ারের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এয়ারের ক্ষেত্রে এয়ারটাও তো আমাদের নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে। তাহলে এয়ারের ক্ষেত্রে আমাদের এরকম একটা জাস্ট একটা লম্বা লাইন দেখা যাবে। আর যদি এটা মেটাল হতো, তাহলে কিন্তু এখানে একটা এরকম একটা কার্ভ আসতো, তাই না? তাহলে এটা একটা লম্বা জাস্ট একটা কার্ভ হবে। তাহলে সেটা 17 রাইট অ্যান্সার দেখো কোনটা হতে পারে। অপশান হচ্ছে বি, বিটা হচ্ছে এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার 17। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়েবার ইজ দ্য ইউনিট অফ, ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি কোশ্চেন একটা, যে ওয়েবার কার ইউনিট, ঠিক আছে। ওয়েবার ইজ দ্য ইউনিট অফ, তাহলে এটা হবে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা সেটাকে আমরা অনেক সময় টেসলা বলি, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কী আছে, ইম্পালস রেশিও অফ ইনসুলেটার্স অ্যান্ড লাইটনিং অ্যারেস্টার শুড হ্যাভ, ঠিক আছে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 19-এর এ, কী হবে, হাই অ্যান্ড লো রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে হাই অ্যান্ড লো। ওকে, চলো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কী আছে, বলেছে রেজিস্ট্যান্স সুইচিং ইজ নর্মালি রিস্টোর্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ সার্কিট ব্রেকার। তাহলে রেজিস্ট্যান্স সুইচিং কোথায় নর্মালি রিস্টোর্ড হয়? তাহলে এটা আমাদের খুব ইজি কোশ্চেন একটা, এটা হচ্ছে তোমার অপশান বি, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, ঠিক আছে। চলো, এই হচ্ছে তোমাদের 20টা কোশ্চেন। আমি কিন্তু পরপর তোমাদের জন্য একদম কোশ্চেনের সিরিজ নিয়ে আসছি। তোমরা কিন্তু খুব ভালোভাবে এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। এইখান থেকে তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। আর আমি আরেকটা সিরিজ চালু করতে চলেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিনটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য। তো অলরেডি আমার বেসিক ইলেকট্রিক্যালের করানো আছে, পাওয়ার সিস্টেমের পুরো সিরিজ করানো আছে, তোমরা এটা দেখে আসতে পারো। আর তার সঙ্গে আমি মেশিনের সিরিজ আনতে চলেছি খুব ইন্টারেস্টিং ওয়েতে, এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু এটা বুঝতে পারো এখানে। তো খুব তাড়াতাড়ি আমি শুরু করতে চলেছি। সামনে তোমাদের যা পরীক্ষা আছে সবের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এসব ক্লাসগুলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত থাকলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।